শহরের ঝলমলে আলোর মাঝে এক অন্ধকার গলির কোণে আরিয়ান বসেছিল। ২২ বছরের আরিয়ান, যার জামাকাপড় ছেঁড়া ছিল এবং মুখে অনেক দিনের ধুলোবালি জমেছিল। কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। সে ভিক্ষা করতে চাইত না, কিন্তু ভাগ্য তাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। সেই রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। মানুষজন নিজেদের বড় বড় গাড়িতে বসে চলে যাচ্ছিল, আর আরিয়ান একটি দোকানের ছাদের শেডের নিচে ঠান্ডায় কাঁপছিল। তার খুব খিদে পেয়েছিল। গত ২ দিন ধরে সে কিছুই খায়নি। তখনই হঠাৎ সেখানে এক নিস্তব্ধতা নেমে এলো। রাস্তায় একটি ঝকঝকে কালো লিমুজিন এসে থামল। তার আগে পিছে ২টি সিকিউরিটি গাড়ি ছিল। আরিয়ান ভাবল, হয়তো কোনো বড় মানুষ নেমেছে। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একটি মেয়ে বাইরে বেরোল। সে অত্যন্ত দামি একটি রাজকীয় পোশাক পরেছিল এবং তার গলায় হীরের হার জ্বলজ্বল করছিল। সে ছিল শাহজাদি ঝারা, দেশের সবথেকে ধনী রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী। ঝারা খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বৃষ্টির তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এলো এবং কিছু খুঁজতে লাগল। তার হাত থেকে কিছু একটা পড়ে গিয়েছিল। তার বডিগার্ডরাও ছাতা নিয়ে তার পেছনে দৌড়াচ্ছিল। ওটা খোঁজো, ওই আংটিটা আমার প্রাণের থেকেও দামি, যারা চিৎকার করে বলল। আরিয়ান সবকিছু দেখছিল। সে দেখল যে নর্দমার পাশে কাদার মধ্যে কিছু একটা জলজল করছে। সে নিজের জায়গা থেকে উঠল এবং ধীরে ধীরে সেই উজ্জ্বল বস্তুটির কাছে গেল। সে ওটা তুলে নিল। ওটা ছিল একটি নীলকান্তমণির আংটি, যার দাম কয়েক কোটি টাকা হবে। বডিগার্ডরা আরিয়ানকে দেখে ফেলল এবং তার দিকে বন্দুক তাক করল। এই ছেলে, শাহজাদির থেকে দূরে থাকো। আরিয়ান ভয় পেল না। সে এগিয়ে গেল এবং নিজের হাত বাড়িয়ে দিল। তার তালুর উপরে সেই দামি আংটিটি ছিল। হয়তো আপনি এটিই খুঁজছিলেন, আরিয়ান নিচু স্বরে বলল। ঝাড়া সেই কাদামাখা ছেলেটির দিকে তাকাল। তার বিশ্বাসই হচ্ছিল না যে একজন ভিখারি, যার টাকার এত প্রয়োজন, সে কোটি টাকার আংটি কোনো লোভ ছাড়াই ফেরত দিয়ে দিচ্ছে। ঝাড়া আংটিটি নিল এবং আরিয়ানের চোখের দিকে তাকাল। তুমি জানো এর দাম কত? তুমি এটা বিক্রি করে সারা জীবন রাজার মতো কাটাতে পারতে, ঝাড়া বলল। আরিয়ান হালকা হেসে বলল, সততা বিক্রিযোগ্য নয় শাহজাদি সাহেবা। সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। ঝাড়া এক মুহূর্তের জন্য থমকে গেল। নিজের উইল এবং সাম্রাজ্য বাঁচানোর জন্য তার ঠিক এই রকমই একজন সৎ মানুষের খোঁজ ছিল। দাঁড়াও, ঝাড়া জোরে বলল। গাড়িতে বসো। আরিয়ান অবাক হয়ে গেল। কি? আমি বলেছি আমার গাড়িতে বসো। আজ রাতে তোমার ভাগ্য বদলাতে চলেছে, ঝাড়া হুকুম দিল। ঝাড়ার কথা শুনে আরিয়ানের গায়ে লোম খাড়া হয়ে গেল। গাড়িতে বসা তার কাছে কোনো স্বপ্নের মতো নয়, বরং বিপদের সংকেতের মতো মনে হল। তার মনে হল, হয়তো এই ধনী মেয়েটি তাকে পুলিশের হাতে তুলে দেবে, অথবা তার ওপর চুরির অপবাদ দেবে। ধনীদের শখ এবং রাগ দুটোই গরিবদের জন্য প্রাণঘাতী হয়, এটা আরিয়ান ভালো করেই জানত। না না ম্যাম সাহেব, আরিয়ান পেছনে সরতে সরতে তোতলামি করে বলল। আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। ঝাড়া কিছু বলার আগেই আরিয়ান হঠাৎ দৌড় দিল। সে বিদ্যুতের গতিতে ঘুরল এবং পাশের এক সরু ও অন্ধকার গলির দিকে পালাল। কাদা ছিটিয়ে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। ওকে ধরো, ঝাড়া চিৎকার করল, কিন্তু সাথে এই সতর্কবার্তাও দিল, ওর যেন একটা আঁচড়ও না লাগে। আমার ওই ছেলেটাকে সহি সালামত চাই। ঝাড়ার দুজন হৃষ্টপুষ্ট বডিগার্ড তক্ষুনি আরিয়ানের পেছনে ছুটল। আরিয়ান ওই এলাকার অলিতে গলিতে অভ্যস্ত ছিল। সে ময়লার স্তূপের উপর দিয়ে লাফ দিল এবং একটি ভাঙা দেয়ালের পেছনে লুকানোর চেষ্টা করল, কিন্তু বডিগার্ডরা পেশাদার ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা আরিয়ানকে একটি কানা গলিতে ডেড এন্ডে ঘিরে ফেলল। সামনে উঁচু দেয়াল এবং পেছনে দুজন বিশালদেহী নিরাপত্তারক্ষী। আরিয়ান হাঁপাচ্ছিল। বৃষ্টিতে তার শরীর কাঁপছিল। সে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে গেল। ভয়ের চোটে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই সেখানে ঝাড়া নিজের ছাতার নিচে ধীরে ধীরে হেঁটে এলো। তার মুখে রাগ নয়, বরং এক অদ্ভুত শান্তি ছিল। তুমি আমার থেকে কেন পালাচ্ছ? ঝাড়া নরম গলায় জিজ্ঞেস করল। আমি পুলিশ স্টেশনে যেতে চাই না, আমি চুরি করিনি, আরিয়ান ভয় পেয়ে বলল। ঝাড়া ইশারা করল এবং বডিগার্ডরা তাদের বন্দুক নিচে নামিয়ে নিল। পাগল নাকি? ঝাড়া হাসল, কিন্তু তার চোখে গাম্ভীর্য ছিল। যদি আমাকে তোমাকে পুলিশের হাতেই দিতে হতো, তবে আমি তোমাকে পালানোর সুযোগই দিতাম না। আমি বলেছি না, তোমার সততা আমাকে প্রভাবিত করেছে। আমার একজন স্বামীর প্রয়োজন, শুধু এক রাতের জন্য নয়, বরং একটি বিশেষ উদ্দেশ্যের জন্য। আরিয়ানের জ্ঞান হারানোর দশা হল। স্বামী? হ্যাঁ, একটি নাটক, একটি চুক্তি।
ঝাড়া এগিয়ে এসে নিজের হাত বাড়িয়ে দিল। যদি তুমি আমার হাত ভরো তবে আগামী 1 ঘন্টার মধ্যে তোমার শরীরে এই ছেঁড়া কাপড় নয়, বরং রেশমি স্যুট হবে, আর তুমি এই শহরে সবথেকে দামি ক্লাবে আমার পাশে দাঁড়িয়ে থাকবে। বলো, কি বলো, রাস্তার জীবন নাকি এক রাতের বাদশা? আরিয়ান ঝাড়ার হাতের দিকে তাকালো, তারপর নিজের ছেঁড়া অবস্থার দিকে। তার কাছে হারানোর মতো কিছু ছিল না। সে ভয়ে ভয়ে নিজের নোংরা হাত ঝাড়ার ফর্সা ও নরম হাতের উপর রাখল। আরিয়ান ঝাড়ার হাত ধরতেই বডিগার্ডরা তাকে অত্যন্ত সম্মানের সাথে পেছনের সিটে বসাল। গাড়ির ভেতরের দৃশ্য আরিয়ানের কাছে অন্য কোনো গ্রহের মতো মনে হল। মখমলের সিট, হালকা নীল আলো এবং গোলাপের সুগন্ধ। সে গুটিয়ে বসেছিল যাতে নোংরা কাপড়ে সিট খারাপ না হয়ে যায়। রিল্যাক্স করো, ঝাড়া এক গ্লাস জল বাড়িয়ে দিয়ে বলল। এখন থেকে তুমি আর আরিয়ান দ্য বেগার নও। গাড়ি একটি বিশাল লোহার গেটের সামনে থামল। গেট খুলল এবং সামনে শাহী মহল দাঁড়িয়েছিল। সাদা মার্বেল দিয়ে তৈরি প্রাসাদ, যা চারদিকে ফোয়ারা চলছিল। আরিয়ানের চোখ কপালে উঠে গেল। সে এরকম জায়গা শুধু দোকানের বাইরে টিভির ভাঙা স্ক্রিনেই দেখেছিল। গাড়ি থামতেই চাকরদের এক ফৌজ ধরে এলো। ঝাড়া হুকুম দিল, একে নিয়ে যাও। ৪৫ মিনিটের মধ্যে আমার একজন প্রিন্স চাই। মাথা থেকে পা পর্যন্ত সবকিছু নতুন এবং সেরা হওয়া চাই। আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। ৩-৪ জন লোক তাকে ধরে একটি বিশাল বাথরুমে নিয়ে গেল। সেখানে গরম জল, দামি সাবান এবং শ্যাম্পুর সুগন্ধ ছিল। তাকে স্নান করানো হলো। তার বেড়ে যাওয়া চুল সুন্দর করে ছাঁটা হলো। দাড়ি কেটে একটি রাজকীয় লুক দেওয়া হলো। বছরের পর বছর জমে থাকা ধুলো আর ময়লা ধুয়ে যেতেই তার চেহারার আসল রং এবং আদল ফুটে উঠল। তার সামনে একটি কালো আরমানি ট্যাক্সিডো, সাদা শার্ট এবং ঝকঝকে ইতালীয় জুতো রাখা হলো। যখন আরিয়ান তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেই ভয় পেয়ে গেল। তার মনে হলো অন্য কেউ দাঁড়িয়ে আছে। 6 ফুট লম্বা গড়ন, চওড়া কাঁধ, পরিষ্কার রং এবং তার ওপর সেই রাজকীয় স্যুট। তাকে ভিখারি নয়, বরং কোনো বড় কোম্পানির সিইও বা নবাবের মতো লাগছিল। তৈরি তো স্যার? চাকর জিজ্ঞেস করল এবং তাকে বড় হলের দিকে নিয়ে গেল। ঝাড়া সিঁড়ির নিচে দাঁড়িয়ে নিজের ফোনে কাউকে বকছিল। সব তৈরি থাকা চাই, বাবার উইল আজই পড়া হবে। তখনই তার নজর সিঁড়ি দিয়ে নামতে থাকা আরিয়ানের ওপর পড়ল। ঝাড়ার কথা গলায় আটকে গেল। সে নিজের ফোন নিচে নামিয়ে নিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটি সেই একই ছেলে যাকে সে নর্দমার কাছ থেকে তুলে এনেছিল। আরিয়ানের হাঁটা চলার মধ্যে এক স্বাভাবিক স্টাইল ছিল। হয়তো জীবনের হোঁচট তাকে মাথা না নুইয়ে চলতে শিখিয়ে দিয়েছিল। আরিয়ান নিচে এলো এবং ঝাড়ার সামনে দাঁড়ালো। তার খুব অস্বস্তি হচ্ছিল। ঝাড়া এক মুহূর্তের জন্য তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং হালকা হেসে বলল, ঠিক নয়, তোমাকে কোটিপতি লাগছে। এখন কেউ সন্দেহ করতে পারবে না। এই নাও তোমার প্রথম সম্পত্তি। এখন থেকে তুমি আমার বাগদত্তা, আরিয়ান সিনহানিয়া। ট্রেনিং নেওয়ার সময় নেই, ঝাড়া ঘড়ি দেখে বলল। শুধু একটা নিয়ম মনে রাখবে, কম কথা বলবে এবং শুধু আমার দিকে তাকাবে। যদি কেউ কিছু জিজ্ঞেস করে তবে শুধু হালকা করে হাসবে। ভনিবের নীরবতাকে মানুষ তাদের আভিজাত্য বা অ্যাটিটিউড মনে করে। তারা দুজনে আবার লিমোজিনে বসল। গাড়ি শহরের সবথেকে দামি হোটেল দ্য রয়্যাল ইম্পিরিয়ালের দিকে ছুটল, যেখানে শহরের সমস্ত ধনী এবং ঝাড়ার আত্মীয়রা অপেক্ষা করছিল। আরিয়ানের বুক দুরু করছিল। এসির ভেতরে থাকা সত্ত্বেও তার কপালে ঘাম ছিল। ৮ ঘন্টা আগে সে ভিক্ষা করছিল, আর এখন সে কোটি টাকার গাড়িতে এক শাহজাদির পাশে বসেছিল। হোটেলের বাইরে মিডিয়া এবং ফটোগ্রাফারদের ভিড় ছিল। গাড়ি থামতেই ফ্ল্যাশলাইটের চমক রাতকে দিন বানিয়ে দিল। ভয় পেও না, ঝাড়া ধীরে আরিয়ানের হাত টিপে ধরল। আজ রাতে তুমি কিং। দরজা খুলল, আরিয়ান বাইরে বেরোল। সে ঠিক ঝাড়া যেমনটা বলেছিল তেমনটাই করল। সে নিজের পিঠ সোজা করল, মুখে এক গম্ভীর ও রাজকীয় ভাব আনল এবং ঝাড়াকে হাত বাড়িয়ে দিল। যখন তারা দুজনে রেড কার্পেটে হাঁটছিল, মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান ওই স্যুটে এতই চমৎকার লাগছিল যে কারো মনেই সন্দেহ হল না যে এটি সেই একই ছেলে যে রাস্তায় শুয়ে থাকত। তারা ভেতরে হলে প্রবেশ করল। সেখানকার শোরগোল হঠাৎ নিস্তব্ধতায় বদলে গেল। শ্যাম্পেনের গ্লাসগুলো থেমে গেল। সবার নজর দরজার দিকে ছিল। সামনে ঝাড়ার সৎ কাকা বিক্রম সিং দাঁড়িয়েছিল। তার নজর ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ। সে পুরো সাম্রাজ্য দখল করার জন্য ঝাড়ার বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল।
কিন্তু ঝাড়ার হাতে আরিয়ানের হাত দেখে তার মুখের রং উড়ে গেল। বিক্রম সিং নিজের হুইস্কির গ্লাস রেখে এগিয়ে এলো। তার চোখে সন্দেহ ছিল। ওয়াও ঝাড়া, শেষ পর্যন্ত তুমি এলে। আর এই জনাবটিকে, আমি তো একে আগে কোনো বিজনেস পার্টিতে দেখিনি। বিক্রম আরিয়ানকে উপর নিচ খুঁটিয়ে দেখতে দেখতে জিজ্ঞেস করল। পুরো হল উত্তরের অপেক্ষায় ছিল। আরিয়ানের গলা শুকিয়ে গেল। যদি সে মুখ খোলে তবে তার রাস্তার ভাষা বা কথা বলার ধরন সব ফাঁস করে দেবে। ঝাড়া উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই আরিয়ানের বেঁচে থাকার সহজাত বুদ্ধি জাগ্রত হল। সে বিক্রমের চোখের দিকে সরাসরি তাকালো, একটি হালকা বাঁকা হাসি দিল এবং কিছু না বলে শুধু মাথা নাড়ল, যেন বিক্রমের প্রশ্নটি এতটাই ছোট যে উত্তর দেওয়ার যোগ্য নয়। ঝাড়া সুযোগ বুঝে গর্বের সাথে বলল, আঙ্কেল, দেখা করুন আরিয়ান সিনহানিয়ার সাথে। ইনি লন্ডনে নিজের প্রাইভেট এম্পায়ার চালান। ইনি কথা কম বলেন এবং কাজ বেশি করেন। বিক্রম অপ্রস্তুত হয়ে গেল। আরিয়ানের নীরবতা এবং ঝাড়ার আত্মবিশ্বাস তাকে পিছিয়ে যেতে বাধ্য করল। আরিয়ান, ঝাড়া বলল, চলো, বাবার উইল পড়ার সময় হয়ে গেছে। কিন্তু তারা এগোতেই একজন ওয়েটার আরিয়ানের সাথে ধাক্কা খেল। সরি স্যার, ওয়েটার ঘাবড়ে গেল। আরিয়ানের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, আবে দেখে চলতে পারিস না। গলা নিচু ছিল, কিন্তু বিক্রমের কানে তা পৌঁছে গেল। সে ভাবল এই স্বর, এই ধরন কোনো ধনীর হতে পারে না। বিক্রমের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। বিক্রম সিং আরিয়ানকে একজন বিদেশি মিস্টারের কাছে নিয়ে গেল। মিস্টার চার্লস, আমি আপনাকে আরিয়ানের সাথে আলাপ করাতে চাই। আরিয়ান, প্লিজ টু মিট ইউ। মিস্টার চার্লস শুধু হাই প্রোফাইল ইংরেজিতে কথা বলতেন এবং তাকে ইমপ্রেস করা অসম্ভব বলে মনে করা হতো। মিস্টার চার্লস, বিক্রম জোরে বলল, যাতে সবাই শুনতে পায়, ইনি হলেন আরিয়ান সিংহানিয়া। আমি চাই আরিয়ান আপনাকে গ্লোবাল মার্কেটে ইকোনমিক রিসেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দা নিয়ে নিজের মতামত দিক। হলে নিস্তব্ধতা নেমে এলো। ঝাড়ার মন দমে গেল। সে জানত আরিয়ান রিসেশন মানেও জানে না। বিক্রম জয়ের হাসিতে হাসছিল। আরিয়ান মিস্টার চার্লসকে দেখল, তারপর বিক্রমকে। সে ইংরেজি জানত না, কিন্তু সে মানুষ চিনতে পারত। সে দেখল মিস্টার চার্লসের হাতে একটি খুব পুরনো এবং সাধারণ লাঠি, ওয়াকিং স্টিক আছে, যা তিনি বারবার মায়ায় হাত বুলিয়ে আদর করছেন। অথচ বাকি সবাই তার দামি ঘড়ি দেখছিল। আরিয়ান এক গভীর শ্বাস নিল। সে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করে নিজের হাসি ঠাট্টা বানাল না। তার বদলে সে নিজের পকেট থেকে সেই রুমালটি বের করল, যা ঝাড়া তাকে গাড়িতে দিয়েছিল, এবং খুব আত্মবিশ্বাসের সাথে মিস্টার চার্লসের কাছে গেল। সে হিন্দিতে বলল, বিক্রম স্যার, বিজনেস বাজার থেকে নয়, ভরসা থেকে চলে। সে মিস্টার চার্লসের চোখের দিকে তাকালো এবং ভাঙা ভাঙা কিন্তু ভারী গলায় ইংরেজিতে বলল, মিস্টার চার্লস, এভরিওয়ান লুক অ্যাট ওয়াচ, বাট ইউ লাভ ইউর স্টিক। ভ্যালিউ ইজ ইন হার্ট, নট মানি। বিজনেস ইজ ট্রাস্ট। মিস্টার চার্লস অবাক হয়ে গেলেন। ওই লাঠিটি তার প্রয়াত বাবার স্মৃতি ছিল, যার ওপর আজ পর্যন্ত কোনো ধনী ব্যক্তি নজর দেয়নি। আরিয়ানের সোজা এবং সত্যি কথাটি তার মন ছুঁয়ে গেল। ব্রিলিয়েন্ট! মিস্টার চার্লস হাততালি দিলেন। আমার চালাক লোক নয়, সত্যিকারের লোক চাই। ইয়াং ম্যান, আই লাইক ইউ। বিক্রমের চাল উল্টে গেল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে আর সহ্য করতে পারল না। ব্যাস, অনেক হয়েছে। বিক্রম চিৎকার করে উঠল, এইসব নাটক! এ কোনো বিজনেসম্যান নয়, এ রাস্তার ভিখারি। আমি একে একটু আগে ওয়েটারকে টোপরি ভাষায় বকতে শুনেছি। পুরো হলে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ কানাঘুষো করতে লাগল। বিক্রম নিজের পকেট থেকে ফোন বের করে সিকিউরিটি ক্যামেরার একটি ছবি দেখাল, যেখানে আরিয়ান মহলের বাইরে ছেঁড়া পোশাকে দাঁড়িয়েছিল। দেখুন, এই হলো এর আসল রূপ। ঝাড়া উইল হাতানোর জন্য এই ভিখারিকে ভাড়া এনেছে। ঝাড়ার চোখে জল এসে গেল। খেলা শেষ হয়ে গিয়েছিল। আরিয়ান মাথা নিচু করে নিল। সে আবার সেই পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যেখান থেকে সে এসেছে। সে ঘুরল এবং বাইরে যেতে লাগল। দাঁড়াও আরিয়ান! এই কণ্ঠস্বর ঝাড়ার নয়, বরং ফ্যামিলি লয়ারের ছিল। লয়ার উইলের ফাইলটি টেবিলের ওপর রাখলেন। বিক্রম সিং, লয়ার চশমা ঠিক করতে করতে বললেন, মনে হয় আপনি আপনার বাবার উইলের শেষ পাতাটি ভালো করে পড়েননি। রাজা সাহেব লিখেছিলেন, আমার নাতনি ঝাড়া সম্পত্তি তখনই পাবে যখন সে বিয়ে করবে, কিন্তু আমার উত্তরাধিকারী সেই হবে যে দৌলতের চেয়ে সততাকে বেশি গুরুত্ব দেবে। লয়ার আরিয়ানের দিকে ইশারা করে বললেন, আমরা এইমাত্র পুলিশ রিপোর্ট পেয়েছি। আজ সন্ধে এক ভিখারি শাহজাদির কোটি টাকার হারানো আংটি কোনো লোভ ছাড়াই ফেরত দিয়েছে। ওই ছেলেটি এখানেই আছে। লয়ার হেসে বললেন, রাজা সাহেব সবসময় বলতেন, ধনী সে নয় যার কাছে নোট আছে, ধনী সে যার সততা বিক্রয়যোগ্য নয়।
এই ছেলেটি কোটি টাকার আংটি ফিরিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সে এই পরিবারের জামাই হওয়ার যোগ্য। বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে সততাকে সে আরিয়ানের দুর্বলতা ভেবেছিল, সেটাই তার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াল। ঝাড়া দৌড়ে আরিয়ানের কাছে গেল এবং তার হাত ধরে নিল। সে সবার সামনে ঘোষণা করল, হ্যাঁ, ও গরিব ছিল, কিন্তু ও আমাকে সেটা শিখিয়েছে যা আপনারা কোটি টাকাতেও কিনতে পারবেন না, সত্য। আর আজ থেকে ও শুধু আমার নকল স্বামী নয়, বরং আমার আসল পার্টনার। মিস্টার চার্লস এবং বাকি অতিথিরা হাততালি দিতে শুরু করলেন। বিক্রমকে সিকিউরিটি বাইরে বের করে দিল। সেই রাতে আরিয়ান উইলের কাগজে সই করল। এক নিমেষেই সে রাস্তার ধারে ঘুমানো ছেলে থেকে ৫,০০০ কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে গেল। কিন্তু আরিয়ান দৌলাতের নেশায় নিজেকে হারিয়ে ফেলল না। সে ঝাড়াকে বলল, আমি এখনও এই চেয়ারের যোগ্য নই, আমাকে শেখাও, আমাকে এই যোগ্য করে তোলো। ঝাড়া হাসল, পুরো জীবন পড়ে আছে শেখার জন্য মিস্টার সিনহানিয়া। বৃষ্টি আবার শুরু হয়েছিল, কিন্তু এইবার আরিয়ান কোনো ছাদের নিচে নয়, বরং নিজের প্রাসাদের ব্যালকানিতে নিজের শাহজাদির সাথে দাঁড়িয়েছিল। তার ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু তার চোখের সেই উজ্জ্বলতা আর সততা আজও সেখানেই ছিল।